হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচপিসি অনলাইন প্ল্যাটফর্মে প্রত্যেককে স্বাগতম। তো আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শুরু করছিলাম, যেটার নাম হচ্ছে কি চলন এবং অঙ্গচালনা। তো আমি মোহাম্মদ আসাদুজ্জামান আল হাবিব, তোমাদের হাবিব ভাইয়া, এই অধ্যায়ে নতুন একটা টপিক নিয়ে হাজির হলাম। তো সুন্দরভাবে তোমরা কি করবা, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে ক্লাসটা করে নিবা, এতটুকুই তোমার কাছে রিকোয়েস্ট থাকবে। তো আমরা তোমার ক্লাস 1 এবং ক্লাস 2-তে অনেক বিষয় নিয়ে আলোচনা করছি। তো যারা ক্লাস 1 এবং ক্লাস 2 সুন্দরভাবে করে নাও নাই, তাদের কাছে এতটুকু রিকোয়েস্ট, সুন্দরভাবে ক্লাসটা করে নিবা। আজকে আমরা কি নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি এই অধ্যায়ে, যেটা হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, এমসিকিউ সিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো আমরা শুরু করতে যাচ্ছি তরুণাস্থি বা কোমলাস্থি। তো তরুণাস্থির আর একটা নাম হচ্ছে কোমলাস্থি। কি ভাই আপুরা বলতে দেখি, তরুণাস্থির আর একটা নাম হচ্ছে কি কোমল আস্থি, অর্থাৎ রক্তবাহী বা রক্তবিহীন। অর্থাৎ আমরা তোমার হচ্ছে কি আগের পার্টে আলোচনা করছিলাম কি অস্থি সম্পর্কে আলোচনা করছিলাম, যে অস্থি কয় প্রকার, কি কি হতে পারে, কি কি না হতে পারে, কাজটা সুন্দরভাবে আলোচনা করছিলাম। ঠিক আছে, এখন আমরা তরুণাস্থি বা কোমলাস্থি সম্পর্কে আলোচনা করব, যে রক্তবাহিকাবিহীন, নমনীয়, মজবুত, ভঙ্গুর এবং স্থিতিস্থাপক গঠন বিশিষ্ট যোজক টিস্যুকে তরুণাস্থি বা কার্টিলেজ বলা হয়। তো তরুণাস্থির একটা নাম কি বলা হয়, কার্টিলেজ বলা হয়। তো এটা বেসিক্যালি সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো সিকিউর জন্য সুন্দরভাবে কি করবো আমরা পড়ে নিব। ঠিক আছে, তো রক্তবাহিকাবিহীন, নমনীয়, মজবুত, ভঙ্গুর এবং কি স্থিতিস্থাপক গঠন বিশিষ্ট যোজক টিস্যুকে বলা হয় তরুণাস্থি বা কার্টিলেজ বলা হয়। এটা তোমার বেসিক্যালি তোমার কিসের জন্য ইম্পর্টেন্ট জানো, এটা তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, এবং এডমিশনের ক্ষেত্রে তোমার কি রিটেন পেপারের জন্য, তোমার কি রিটেন পেপারের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো সুন্দরভাবে আমরা কি করব, এতটুকু আমরা কি করব, কভার করে নিব। ঠিক আছে, এতটুকু আমরা কি করে নেবো ভাইয়া, পুরা কভার করে নেব। কিসের জন্য, সিকিউর জন্য এবং এমসিকিউর জন্য আমরা কি করব, কভার করে নেব। তারপর আমরা চলে আসি, এখানে বলছে যে মানুষের নাক, অর্থাৎ মানুষের নাক, তারপরে বলছে কান, হিউমেরাস, হাতে যেটা থাকে, পায়ে থাকে তোমার ফিমার, মস্তক, বিভিন্ন অস্থিসন্ধি, শ্বাসনালী। ঠিক আছে, তারপর এখানে বলছে কি অন্তর্কাশুরকা, চাকরি ইত্যাদিতে কি থাকে, ইত্যাদিতে তোমার কি তরুণস্থি থাকতে পারে। তাহলে এখানে কোথায় কোথায় থাকতে পারে, কোথায় কোথায় থাকতে পারে না, এখানে ট্রু ফলসে আসতে পারে। যে কোথায় কোথায় থাকে, যে মানুষের নাক, কান, হিউমেরাস, ফিমার, মস্তক, বিভিন্ন অস্থিসন্ধি, শ্বাসনালী। ঠিক আছে না, তারপর হচ্ছে কি অন্তর্কাশুরকা, চাকতি ইত্যাদি তরুণস্থি থাকতে পারে। তাহলে এখান থেকে আমরা কি এতটুকু আমরা কি করব, মুখস্থ করে নেব। ঠিক আছে, তারপর আমরা নেক্সট পার্টে চলে যাই। তাহলে এখান থেকে তোমার কি তরুণস্থি গঠন আমরা পড়বো। তো যেটা ইম্পর্টেন্ট অতটুকু আমি দেখাই দিচ্ছি, তুমি সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিবা। আর যেটা তোমার লেস দেন ইম্পর্টেন্ট, ওটা আমি দেখাই দেবো। ওখান থেকে অল্প একটু কি রিডিং মানে পড়লে হয়ে যাবে। ঠিক আছে, আমাদের সময় হচ্ছে সংক্ষিপ্ত, আমরা তাড়াতাড়ি শেষ করে দেবো। অর্থাৎ সিলেবাসটা আমাদের তাড়াতাড়ি শেষ করে দিতে হবে, আবার রিভিশন দিতে হবে, আবার এক্সাম আমাদের ফেস করতে হবে, যেন আমরা ভালো একটা রেজাল্ট করে ভালো একটা জায়গায় যেন আমরা চান্স নিতে পারি। ঠিক আছে, এতটুকু আমাদের লক্ষ্য। তো তরুণস্থি গঠনে চলে আসি, যে প্রচুর পরিমাণ মাতৃকা বা স্বল্প কোষের কোষ নিয়ে তরুণস্থি গঠিত। পড়বা না, জাস্ট রিং দিবা। 2 নম্বর পয়েন্ট, তরুণ অবস্থা কোষগুলো কন্ডোব্লাস্ট এবং পরিণত অবস্থায় কন্ডোসাইট নামে পরিচিত হতে পারে। তাহলে এখান থেকে তোমার কোশ্চেন আসতে পারে যে তোমার কি এই তরুণ অবস্থায় কোষগুলোকে তোমার কি বলা হয়, কন্ডোব্লাস্ট বলা হয়। কি বলা হয় ভাইয়া, পুরা কন্ডোব্লাস্ট বলে থাকে, এটা ইম্পর্টেন্ট। তারপর বলছে পরিণত অবস্থাকে কি বলা হয়, কন্ডোসাইট বলে থাকে। তাহলে তোমার কি তরুণ অবস্থায় বা একদম শিশু অবস্থায় তোমার কি কোষগুলো থাকে তোমার কন্ডোব্লাস্ট রূপে থাকতে পারে, এবং পরিণত অবস্থায় এটা থাকতে পারে কি কন্ডোসাইট রূপে থাকতে পারে। তাহলে তোমার কি এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা তোমার কি ট্রু ফলস আসতে পারে অথবা এমসিকিউর জন্য আসতে পারে। এটা যেমন কি তোমার ট্রু ফলসের জন্য ইম্পর্টেন্ট, এবং তোমার অপরদিকে তোমার কি তোমার কি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে না, তো আমরা কি করবো, আমরা এই পার্টটা আমরা সুন্দরভাবে কি করব, এই পার্টটা আমরা সুন্দরভাবে আমরা কভার আপ করে নিব। তারপর আমরা চলে আসি, আমরা টপিকের মধ্যে চলে আসি, যেখানে বলছে তোমার 3 নম্বর পয়েন্টে চলে আসি। যে 3 নম্বর এখানে কি বলছে, এখানে বলছে ম্যাট্রিক্স অর্ধ কঠিন এবং কন্ডিন নামে পরিচিত। তাহলে ম্যাট্রিক্সটা কি নামে পরিচিত, ম্যাট্রিক্স তোমার অ্যাকচুয়ালি কন্ডিন নামে পরিচিত, অর্থাৎ কন্ডো মিউকয়েড এবং কন্ডো অ্যালবুমিনেট নামক 2 প্রকার প্রোটিন নিয়ে কন্ডিন গঠিত। দরকার নাই, জাস্ট গোফার কি দিবা, এখানে রিডিং দিলে তোমার কি হয়ে যাবে। তারপর আমরা কি নেক্সট তোমার কি পয়েন্টে চলে আসি, যে ম্যাট্রিক্স লেকুনা, অর্থাৎ তোমার কি নামক তরলে পূর্ণ ছোট ছোট গহ্বরে আবৃত থাকে, অর্থাৎ গহ্বরে থাকতে পারে। তাহলে তোমার কি এই যে তরুণস্থি কোন গহ্বরে আবৃত থাকতে পারে, লেকুনা গহ্বরে আবৃত থাকতে পারে। তো এটা এমসিকিউর জন্য আমাদের কি করতে হবে, জেনে নিতে হবে। তারপর প্রত্যেক তোমার লেকুনা এক বা একাধিক কোষ দলবদ্ধভাবে অবস্থান করে থাকে। 5 নম্বর পয়েন্টে চলে আসলাম, যে ম্যাট্রিক্সের কিছু তন্তু থাকতে পারে, এদের মধ্যে কোলাজেন প্রধান তন্তুই প্রধান। পড়বা না, প্রত্যেক তরুণস্থি পেরিকন্ডিয়াম নামক তন্তুময় যোজক টিস্যু নির্মিত একটি পাতলা আবরণে আবৃত থাকতে পারে। তাহলে আমরা যখন অস্থি আলোচনা করছিলাম তখন অতটুকু আলোচনা করছিলাম, যে অস্থির পর্দাকে বলা হয় পেরিওস্টিয়াম এবং তরুণস্থির পর্দাকে বলা হয়
কর্ডিয়াম বলা হয়, ঠিক আছে না, পেরিকার্ডিয়াম হবে না। হৃৎপিণ্ড আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম, কিন্তু তরুণস্থি আবরণকে বলা হয় পেরিকর্ডিয়াম। এখান থেকে এতটুকু তোমার হচ্ছে কি বড় জোর তোমার হচ্ছে কি কনফিউশন আসতে পারে, এবং কনফিউশন তুমি হবাই যে পেরিকার্ডিয়াম হচ্ছে তোমার হচ্ছে কি হৃৎপিণ্ড আবরণ, এবং পেরিকর্ডিয়াম হচ্ছে কি তরুণস্থির আবরণ, এবং পেরিওস্টেম হচ্ছে তোমার হচ্ছে কি তো অস্থির আবরণ, প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণ, এবং গ্লিসন ক্যাপসুল হচ্ছে তোমার হচ্ছে কি যকৃতের আবরণ। তো তোমার পড়াটা তোমার হচ্ছে কি একটার সাথে আরেকটা সম্পর্কিত করে পড়তে হবে। তারপর এখানে বলছে তোমার যোজক টিস্যু নির্মিত একটি পাতলা আবরণে আবৃত থাকে। তাহলে তরুণস্থি কোন পদার্থ দিয়ে আবৃত থাকতে পারে? তো তোমার হচ্ছে কি পেরিকর্ডিয়াম পদার্থ দিয়ে আবৃত থাকতে পারে। তারপর 7 নম্বর পয়েন্টে চলে আসি, যে আবরণী বা মাতৃকার ভেদ্য তরল বলে তরুণস্থির টিস্যুতে রক্তনালীর প্রয়োজন হয় না। রক্তের বস্তুসমূহ ব্যাপনের মাধ্যমে কোষের প্রবেশে সক্ষম। তাহলে ব্যাপন এক ধরনের প্রক্রিয়া, যেটা কি কোনো নির্দিষ্ট তোমার হচ্ছে কি পদার্থ, হ্যাঁ, তোমার নির্দিষ্ট তাহলে কি তাপমাত্রা এবং বায়ুমণ্ডলে তোমার উপস্থিতিতে অধিক ঘনত্ব স্থান থেকে কম ঘনত্ব স্থান দিকে চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। বেসিক্যালি তোমার হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপারে এই তোমার হচ্ছে কি ব্যাপন প্রক্রিয়াটা বেশি ব্যবহৃত হয়। তাহলে এখানে কোশ্চেন আসতে পারে যে আবরণী বা মাতৃকার ভেদ করে তরুণাস্থি তো টিস্যুতে রক্তনালীর প্রয়োজন হয় না। রক্তের বস্তুসমূহ কোন প্রক্রিয়ার মাধ্যমে প্রবেশ করতে সক্ষম? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে প্রবেশ করতে সক্ষম। তো এর ইংলিশ টার্মকে বলা হয় ডিফিউশন বলা হয়। ইংলিশ টার্মটা সুন্দরভাবে আমরা কি করব, মুখস্থ করে নেবো, কেননা এডমিশনের ক্ষেত্রে তোমার এই বানানটা সুন্দরভাবে চলে আসে, যে ডিফিউশন DIFFUSION শেষ। তো আমরা এই পার্টটা থেকে আমরা এতটুকু সম্পর্কে জানলাম, ঠিক আছে, আমি আন্ডারলাইন করে দিচ্ছি, তোমরা সুন্দরভাবে কি করবা, মুখস্থ করে নিবা। তো এই পার্টটা থেকে আমি এতটুকু সম্পর্কে জানলাম, যে হচ্ছে তোমার কি মানে তোমার তরুণাস্থির তোমার তরুণাস্থি তোমার হচ্ছে কি তরুণাস্থিতে, আর তরুণাস্থি আরেকটা নাম হচ্ছে কি তোমার হচ্ছে কি কার্টিলেজ বলা হয়, ঠিক আছে না, তোমার বা কোমলাস্থি বলা হয়। এটা তোমার হচ্ছে কি মানে শিশু অবস্থায় থাকতে পারে তোমার হচ্ছে কি কন্ডোব্লাস্ট রূপে, ঠিক আছে, এবং পরিণত অবস্থায় থাকতে পারে কি রূপে থাকতে পারে, কন্ডোসাইট রূপে থাকতে পারে, যেটা তোমার হচ্ছে কি এমসিকিউর জন্য এবং ট্রু ফলসের জন্য ইম্পর্টেন্ট। তারপর 3 নম্বর পয়েন্টে চলে আসলাম, যে এটা কন্ডির নামে পরিচিত হতে পারে। 4 নম্বর আসলাম, যে তোমার ম্যাট্রিক্সে লেখুনা থাকতে পারে, এবং সেটা কি ছোট গহ্বর তোমার হচ্ছে কি যুক্ত। তারপর তোমার হচ্ছে কি আরেকটা পয়েন্ট জানলাম, যে তরুণাস্থি, অর্থাৎ প্রত্যেক তরুণাস্থি তোমার হচ্ছে কোন পদার্থ আবৃত থাকে? প্রত্যেক তরুণাস্থি তোমার হচ্ছে কি পেরিকর্ডিয়াম পদার্থ দিয়ে আবৃত থাকতে পারে। পেরিকার্ডিয়াম হচ্ছে ফুসফুস আবরণ, প্লুরা হচ্ছে কি পেরিকার্ডিয়াম হচ্ছে তোমার হৃৎপিণ্ড আবরণ, এবং ফুসফুস আবরণকে বলা হয় প্লুরা, অ্যালভিওলাসের আবরণকে বলা হয় ট্রাবিকুলি, এবং যকৃতের আবরণকে বলা হয় তোমার হচ্ছে কি পেরিকার্ডিয়াম বলা হয়, অস্থির আবরণকে বলা হয় পেরিওস্টিয়াম। এখান থেকে এতটুকু পড়বা, যে তোমার মানে তোমার বেসিক্যালি তোমার রক্তের মাধ্যমে কোষের প্রবেশ করা, মানে কি এই যে তোমার প্রক্রিয়া সম্পূর্ণ হয়, সেটা কোন প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ হতে পারে। ব্যাপনে এখানে তোমার কি স্প্লিংটা সুন্দরভাবে মুখস্থ করলে হয়ে যাবে। তারপর আমরা নেক্সট পার্টে চলে আসি। নেক্সট পার্টটা হচ্ছে তোমার কি তরুণাস্থির কাজ। এটা তোমার নর্মালভাবে তোমার সিকিউতে কাজে লাগে, বা তোমার কি শর্ট কোশ্চেন আসতে পারে। তো এখানে যতটুকু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট ততটুকু আমি সুন্দরভাবে পড়াই দিচ্ছি। এখানে বলতে তরুণাস্থি বিভিন্ন অঙ্গের চাপ এবং টান প্রতিরোধ করে, ঠিক আছে, অর্থাৎ এখানে চাপ রয়েছে এবং কি টান রয়েছে, পড়বো না, রিডিং পড়লে হয়ে যাবে। তারপর এগুলো বিভিন্ন ধরনের আকৃতি গঠন করতে পারে। এটা কি গঠন করতে পারে? আকৃতি গঠন করতে সাহায্য করে থাকে। 3 নম্বর পয়েন্টে বলছে অস্থিসন্ধিতে এরা দুটি অস্থিকে সংযুক্ত হতে সহায়তা করে এবং অস্থির প্রান্তভাগকে ঘর্ষণ হাত থেকে রক্ষা করে। ফাইব্রো কার্টিলেজ দেহের সবচেয়ে শক্তিশালী এবং দৃঢ় তরুণাস্থি। তাহলে দেহের সবচেয়ে তরুণাস্থি তোমার হচ্ছে এবং শক্তি তরুণাস্থি তোমার হচ্ছে কোনটা? ফাইব্রো কার্টিলেজ হতে পারে। তো এটা সুন্দরভাবে কি করতে হবে? এটা সুন্দরভাবে তোমার হচ্ছে কি মুখস্থ করতে হবে। তোমার এমসিকিউর জন্য কি হবে? মুখস্থ করতে হবে, যে দেহের সবচেয়ে শক্তিশালী এবং দৃঢ় তরুণাস্থির নাম কি? ফাইব্রো কার্টিলেজ, ঠিক আছে না। এগুলো টেন্ডিন এবং লিগামেন্টের অস্থির সাথে যুক্ত করতে সহায়তা করে। তারপর 5 নম্বর পয়েন্টে চলে আসলাম, যে তরুণাস্থিতে লুব্রিসিন নামক গ্লাইকোপ্রোটিন থাকে, যা কঙ্কালতন্ত্রের জৈব লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। যদি পাও তাহলে তোমার সুন্দরভাবে রিডিং দিলে তোমার হয়ে যাবে। তারপর 6 নম্বর পয়েন্টে চলে আসি, যে তরুণাস্থির মেরুদণ্ডীদের ভ্রূণীয় কঙ্কাল এবং কন্ডিকটিস জাতীয় মাছে অন্তঃকঙ্কাল গঠন করে থাকে। তাহলে এখান থেকে সুন্দরভাবে আমরা কি পড়বো? কাজের মাধ্যমে এখান থেকে এতটুকু পড়বা, যে তোমার হচ্ছে কি তোমার এখান থেকে এতটুকু পড়বা, যে তোমার সেটা তোমার হচ্ছে কি চাপ প্রদান করে, টান প্রতিরোধ করে, আকৃতি গঠন করতে সাহায্য করে, এবং সেটা তোমার হচ্ছে কি ফাইব্রো কার্টিলেজ নাম দেহের সবচেয়ে শক্তিশালী এবং কি তোমার হচ্ছে কি দৃঢ় তরুণাস্থির মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে না। এখান থেকে এতটুকু পড়লে দ্যাট উইল বি মোর দেন এনাফ, তোমার এমসিকিউর জন্য কভার হয়ে যাবে। তারপর আমরা নেক্সট পয়েন্টে চলে আসলাম, যে তরুণাস্থি আমরা তরুণাস্থির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম, তারপর তোমার হচ্ছে কি মানে গঠন সম্পর্কে আলোচনা করলাম, তারপর হচ্ছে কি তরুণাস্থির কাজ সম্পর্কে আলোচনা করলাম, এবং তরুণাস্থির প্রকারভেদ সম্পর্কে আমরা কি করব? হালকা পাতলা আলোচনা করব। তো এই পার্টটা তোমার হচ্ছে কি এই তোমার তরুণাস্থির এই পার্টটা তোমার হচ্ছে কি এমসিকিউর জন্য বিশেষ করে অনেক অনেক ইম্পর্টেন্ট। তোমার এই যে মেডিকেলের জন্য, মেডিকেলের জন্য, তারপর তোমার হচ্ছে কি মানে বোর্ড এক্সামের জন্য, তারপর তোমার হচ্ছে কি সিকিউর জন্য তোমার হচ্ছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পার্টটা।
তো আমরা এই পার্টটা কি করব, এই পার্টটা সুন্দরভাবে আমরা কি করব, পড়ে নিব। তারপর আমরা চলে আসি, চলে আসি যে আমরা পয়েন্টে চলে আসি যে তরুণস্থির প্রকারভেদ তোমার হচ্ছে কি অনেক প্রকার হতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে কি 4 ধরনের তরুণস্থির পাওয়া যায়। ক ধরনের তরুণস্থির পাওয়া যায়? 4 ধরনের তরুণস্থির পাওয়া যায়। অর্থাৎ মাতৃকা বা ম্যাট্রিক্সের গঠনের উপর ভিত্তি করে বর্ণিত 4 ধরনের তরুণস্থির পাওয়া যায়। একটা হচ্ছে কি স্বচ্ছ বা হায়ালিন তরুণস্থির। পয়েন্ট নাম্বার 1 আমি পাইলাম। তারপর পয়েন্ট নাম্বার 2 হচ্ছে কি স্থিতিস্থাপক বা তোমার হচ্ছে পিত্ত তন্তুময় তরুণস্থির হতে পারে। তারপর তোমার হচ্ছে 3 নম্বর পয়েন্টে চলে আসলাম যে শ্বেত তন্তুময় তরুণস্থির হতে পারে। তারপর হচ্ছে কি 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি চুনুময় বা ক্যালসিফার তরুণস্থির তোমার হচ্ছে কি হতে পারে। তাহলে এখান থেকে আমরা এতটুকু সম্পর্কে জানলাম যে তোমার হচ্ছে তরুণস্থির হচ্ছে তোমার হচ্ছে কি 4 প্রকার হতে পারে। একটা হচ্ছে কি স্বচ্ছ বা হায়ালিন তরুণস্থির, 2 নম্বর হচ্ছে স্থিতিস্থাপক বা পৃথ তন্তুময় তরুণস্থির, 3 নম্বর হচ্ছে কি শ্বেত তন্তুময় তরুণস্থির, 4 নম্বর হচ্ছে কি চুনুময় ক্যালসিফার তরুণস্থির। তো এই 4টা তোমার তরুণস্থির অনেক অনেক ইম্পর্টেন্ট। এমসিকিউ হোক, সিকিউ হোক, শর্ট কোশ্চেন হোক, অনেক ইম্পর্টেন্ট। মেডিকেল এডমিশন টেস্ট তোমার হচ্ছে কি 2011 থেকে 2012 সালে এই কোশ্চেনটাই চলে আসছিল। দেখো এখানে প্রুফ তোমাদের দেওয়া আছে। আমরা চলে আসি যে স্বচ্ছ বা হায়ালিন তরুণস্থির চলে আসি। তোমার এর ম্যাট্রিক্স সামান্য স্বচ্ছ, নীলাভ, নামনীয় এবং তন্তুবিহীন হতে পারে। তাহলে তোমার রংটা আসতে পারে তোমার এমসিকিউতে যে এটা নীলাভ হতে পারে, নামনীয় হতে পারে এবং তন্তুবিহীন হতে পারে, এটা তন্তুযুক্ত নয়। তারপর বলছে সকল মেরুদণ্ডী প্রাণী ভ্রূণীয় কঙ্কাল হচ্ছে তরুণস্থির নির্মিত। তাহলে কি কোনটা নির্মিত? তরুণস্থির নির্মিত, সেটা কোনটা? ভ্রূণীয় কঙ্কালতন্ত্র, ঠিক আছে। তারপর এছাড়া পূর্ণাঙ্গ মেরুদণ্ডী প্রাণী তোমার অস্থি সন্ধিস্থল কোথায় কোথায় থাকতে পারে? সন্ধিস্থলে থাকতে পারে, পশুকায় থাকতে পারে। পশুকায় কোথায় থাকতে পারে? প্রান্তভাগ না শেষ ভাগ, প্রান্তভাগ থাকতে পারে। লাসিকায়, শ্বাসনালী, কর্ণকুহর ইত্যাদি তোমার কি কোন তরুণস্থির পাওয়া যায়? তোমার স্বচ্ছ বা হায়ালিন তরুণস্থির কি পাওয়া যেতে পারে। তাহলে এখান থেকে তোমার কি অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। সব আনলাইন করে দিচ্ছি যে তোমার কি স্বচ্ছ বা হায়ালিন তরুণস্থির অপর নাম কি, তোমার কোথায় কোথায় অবস্থান করে থাকে? সন্ধিস্থল, পশুকায়, প্রান্তভাগে অবস্থান করে থাকে, নাসিকা অবস্থান করে থাকে, শ্বাসনালীতে অবস্থান করতে পারে, কর্ণকুহরে কি অবস্থান করতে পারে, এবং সেটা কি স্বচ্ছ, ম্যাট্রিক্সের স্বচ্ছ, নীলাভ, নামনীয় এবং তন্তুবিহীন হতে পারে। শেষ। এখান থেকে এতটুকু পড়বা, আর কিচ্ছু পড়ার দরকার নেই এমসিকিউর জন্য। তারপর আমরা নেক্সট আমার কি পয়েন্টে চলে আসলাম। নেক্সট পয়েন্টে কি দেওয়া আছে যে স্থিতিস্থাপক বা পৃথুতন্তুময় তরুণস্থির। আমরা এখন সুন্দরভাবে কি করবো, ভাইয়ের সঙ্গে পড়ে নেব। যেখানে বলছে এই ম্যাট্রিক্সে অস্বচ্ছ বা হালকা হলুদ বর্ণে হতে পারে। তাহলে আগেরটা ছিল স্বচ্ছ, আর এটা হচ্ছে কি অস্বচ্ছ, হালকা তলু হলুদ বর্ণে কি হতে পারে? হতে পারে। এমসিকিউর জন্য সুন্দরভাবে কি করবা, মনে রাখবা। তারপর আমরা কি তারপর আমরা কি নেক্সট আমরা কি পার্টে চলে যাই। এখানে ম্যাট্রিক্সের তোমার বিভাদ বা হলুদ স্থিতিস্থাপক তন্তু জালিকাকে বিন্যস্ত থাকে, বাইরের দিকে তুলনায় ভিতরের তন্তুগুলো অপেক্ষাকৃত ঘন বিন্যস্ত। বহিকর্ণ বা পিনা, ইউ স্টেশনারি নালী। তাহলে কোথায় কোথায় থাকতে পারে? বহিকর্ণ বা পিনা, তারপর কি ইউ স্টেশনারি নালী, তারপর এপিগ্লোটিস প্রভৃতি অংশে এই তরুণস্থির পাওয়া যেতে পারে। তাহলে কোথায় কোথায় পাওয়া যেতে পারে? ফর এক্সাম্পল সুন্দরভাবে টনট্রা মুখস্থ করবা যে স্থিতিস্থাপক বা বৃত্ততন্তুময় তরুণস্থির নিচের কোনটিতে থাকতে পারে। এইভাবে এমসিকিউতে চলে আসবে বা ট্রু ফলসে তোমার চলে আসবে, তোমার অ্যান্সার করতে হবে, রাইট অ্যান্সারটা করতে হবে। তো এটা কোথায় কোথায় থাকতে পারে? বহিকর্ণ বা পিনায় থাকতে পারে, ইউ স্টেশিয়ান নালীতে থাকতে পারে এবং এপিগ্লোটিসে থাকতে পারে। তারপর আমরা নেক্সট আমরা কি পয়েন্টে চলে যাব। নেক্সট পয়েন্ট হচ্ছে তোমার কি শ্বেত তন্তুময় তরুণাস্থি। তাহলে এটি এর ম্যাট্রিক্সে প্রচুর সাদা বর্ণের অশাখা অস্থিতিস্থাপক কোলাজেন নির্মিত তন্তুর সমান্তরাল বিন্যস্ত থাকে বিশেষ কয়েকটি সন্ধিতে, যেমন দুটি কাশিরুকার মধ্যবর্তী অঞ্চলে, অস্থির সাথে টেন্ডেন বা লিগামেন্ট সংযোগস্থল প্রভৃতি স্থানে এ ধরনের তরুণস্থি পাওয়া যায়। জাস্ট যদি পারো তাহলে পুরোটা রিডিং দিবা, আহামরি এখান থেকে তোমার থেকে ইম্পর্টেন্ট না, আর বেসিক্যালি আসেও না। এতটুকু হেডলাইনটা মুখস্থ করবা যে তরুণাস্থি চার প্রকারের মধ্যে তোমার হচ্ছে কি অন্যতম হচ্ছে কি শ্বেত তন্তুময় তরুণাস্থি, যেটা ডেন্টাল বা ভর্তি পরীক্ষা তোমার হচ্ছে 18 থেকে 19 চলে আসছিল। তারপর আমরা কি লাস্ট পয়েন্টে চলে যাই যে চুনুবাই বা ক্যালসিফাইড তরুণাস্থি। তাহলে এমসিকিউ থেকে এখানে একটা কোশ্চেন তোমাকে দিতে পারে যে চুনুময় তরুণাস্থি আর একটা নাম কি, অর্থাৎ কি এখানে দেখো অর্থাৎ 1 মিনিট আমি জাস্ট খালি তোমাদের এখানে তোমার হচ্ছে ওয়াইফাই অল্প একটু সমস্যা মানে দেখা দিয়েছি। তো তো আমি অল্প একটু আমাকে সময় দাও, আমি ওয়াইফাইটা অল্প একটু জাস্ট ঠিক করব, দেন আমি আবার ক্লাসে চলে আসতেছি। 1 মিনিট জাস্ট।
তো আমি অনেক দুঃখিত, তোমাদের অল্প একটু আমি লেট করে দিলাম। অর্থাৎ এখানে তোমার ওয়াইফাই অল্প একটু দেখা সমস্যা, এখানে প্রবলেম দেখা দিচ্ছি। তো আমি ঠিক করলাম, ঠিক আছে। তো আমরা টপিকে চলে যাই। তো টপিক এখানে কি দেওয়া আছে দেখো তো। টপিকে আমরা চলে যাওয়ার আগে অল্প একটু চেক দিই যে রেকর্ড হইতেছে কিনা। হ্যাঁ, হচ্ছে ফুলফিল। তাহলে আমরা চলে আসি যে চুনুময় বা ক্যালসিফার তরুণস্থিতে চলে আসি। তো চুনুময় বা তরুণস্থি ক্যালসিফার, তো অপর নাম কি, যে চুনুময় তরুণস্থি অপর নাম হচ্ছে কি ক্যালসিফার তরুণস্থি, যেটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা 19 থেকে 20-এ চলে আসছিল। তারপরে এখানে কি বলছে দেখো, এক্ষেত্রে মানে ম্যাট্রিক্সে প্রচুর ক্যালসিয়াম কার্বনেট জমা হতে পারে। তাহলে এখানে কোশ্চেন আসতে পারে যে প্রচুর ক্যালসিয়াম কার্বনেট জমা হতে পারে কোথায়, অর্থাৎ চুনুময় বা ক্যালসিয়াম তরুণস্থিতে থাকতে পারে, ঠিক আছে। এখান থেকে এতটুকু মুক্ত করবো আমরা। তারপর এখানে বলছে ফলে অনেকটা অস্থি মতো শক্ত রূপ ধারণ করে হিউমেরাস এবং ফিমারের মস্তকে এ ধরনের তরুণস্থি পাওয়া যায়। তাহলে কোথায় কোথায় মানে তোমার কাছে পাওয়া যেতে পারে, হিউমেরাসে পাওয়া যেতে পারে এবং ফিমারের মস্তকে পাওয়া যেতে পারে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 13 থেকে 14-তে আসছিল যে তোমার হচ্ছে কি মানে চুনুময় বা ক্যালসিফাইড তরুণস্থি তোমার হচ্ছে কি কোথায় পাওয়া যেতে পারে, বা উদাহরণগুলো মুখস্থ করে নিবা। এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, ইনফিনিটিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। অর্থাৎ এখানে হিউমারাস এবং ফিমারের মস্তকে এ ধরনের তরুণস্থি পাওয়া যায়। অর্থাৎ কোন ধরনের তরুণস্থি পাওয়া যায়, চুনুময় বা ক্যালসিফাইড তরুণস্থি পাওয়া যেতে পারে। তো আমরা সুন্দরভাবে আরেকবার আমরা কি ওয়ান মোর রিভিশন দিব, ঠিক আছে। রিভিশন দিয়ে আমরা টপিকটা আমরা কি করবো, স্কিপ করবো, ঠিক আছে। তো আমরা চলে আসি যা তরুণস্থি তোমার হচ্ছে কি তরুণস্থি প্রকার হচ্ছে তোমার কয় প্রকার হতে পারে, 4 প্রকার হতে পারে, ঠিক আছে না। অর্থাৎ তোমার হচ্ছে কি প্রথমটা হচ্ছে কি স্বচ্ছ বা হায়ালিন তরুণস্থি। একটা হচ্ছে কি স্বচ্ছ বা হায়ালিন তরুণস্থি। স্বচ্ছ থেকে এতটুকু পড়বা যে এর ম্যাট্রিক্সে সামান্য স্বচ্ছ নীলাভ নামনী এবং তন্তুবিহীন হতে পারে, এবং তোমার হচ্ছে কি সন্ধিস্থল পশুকা প্রান্তভাগ তোমার হচ্ছে কি নাসিকা শ্বাসনালী কর্ণকুটি ইত্যাদিতে তোমার হচ্ছে কি স্বচ্ছ বা হায়ালিন তরুণস্থি পাওয়া যেতে পারে। তারপর নেক্সট পয়েন্টে চলে আসলাম যে তোমার হচ্ছে কি স্থিতিস্থাপক বা তোমার হচ্ছে পিত তন্তুময় তরুণস্থি। এটা হচ্ছে কি অস্বচ্ছ হালকা হলুদ বর্ণে হতে পারে, বহিকর্ণ বা পিনা ইউস্টেশনালি এবং ইপিগ্লোটিস প্রভৃতি অংশে এই তরুণস্থি পাওয়া যেতে পারে। এক্সাম্পলগুলো মুখস্থ করবে এবং কোথায় পাওয়া যেতে পারে এতটুকু বা তোমার হচ্ছে কি মুখস্থ করলে হয়ে যাবে। 3 নম্বর পয়েন্টে চলে আসলাম যে তোমার হচ্ছে কি শ্বেত তন্তুময় তরুণস্থি, বা ঠিক আছে না। এটা এখান থেকে তোমার কিছু পর্যবেক্ষণে জাস্ট যদি পারো তাহলে হেডলাইনটা মুখস্থ করবা। হেডলাইনটা মুখস্থ করলে তোমার হচ্ছে কি হয়ে যাবে। তারপর আমরা চলে আসি যে তোমার হচ্ছে কি লাস্ট মোমেন্টে চলে আসলাম যে চুনুময় বা ক্যালসিফার তরুণস্থি হতে পারে। তো চুনুময় বা ক্যালসিফার তরুণস্থি তোমার হচ্ছে কি তোমার এখানে তোমার কি কি জমা থাকতে পারে, এখানে তোমার হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট জমা থাকতে পারে, এবং সেখানে সেটা কোথায় কোথায় পাওয়া যায়, হিউমেরাসে পাওয়া যেতে পারে এবং তোমার হচ্ছে কি ফিমারে পাওয়া যেতে পারে। এই দুটা ইম্পর্টেন্ট মেডিকেল এডমিশন টেস্ট 13 থেকে 14-তে তোমার হচ্ছে কি চলে আসছিল। এবং এই যে তোমার এই পার্টটা তোমার হচ্ছে কি আসলে তোমার হচ্ছে কি হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। এটা আমি তোমার হচ্ছে কি 100% ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। অর্থাৎ এটা তোমার যদি তোমার স্টার দিক দিয়ে বিবেচনা করি তাহলে এটা তোমার অবশ্যই তোমার হচ্ছে কি অনেক 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 ইম্পর্টেন্ট, 10 স্টার ইম্পর্টেন্ট তোমার হচ্ছে দিয়ে দিলাম। তো সুন্দরভাবে আমরা কি করবো, এই তোমার হচ্ছে এই পার্টটা আমরা সুন্দরভাবে আমরা কি করবো কভার করে নিব, ঠিক আছে। তারপর আমরা নেক্সট পার্টে চলে আসি। তারপর এখানে তোমার একটা বক্স দেওয়া হয়েছে, তো যেগুলাই বইয়ে যেগুলাই বক্স বা দেওয়া থাক না কেন, পার্থক্য দেওয়া থাক না কেন, ওগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, 10 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে। অর্থাৎ এমসিকিউর জন্য হোক সিকিউর জন্য হোক একদম তোমার হচ্ছে কি 10 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে কি এটা তোমার কি হতে পারে, এটা 10 স্টার ইম্পর্টেন্ট হতে পারে। তো সুন্দরভাবে আমরা কি করবো, সুন্দরভাবে আমরা এখান থেকে আমরা কপি করে আমরা এদিকে পেস্ট করে দেবো, কেননা ওই একই তোমার ওখানে যেমন ওই পার্টটা তোমার ইম্পর্টেন্ট, এখানেও এই পার্টটা অনেক অনেক কি করবো ইম্পর্টেন্ট, ঠিক আছে না, 10 স্টার ইম্পর্টেন্ট। তো আমরা সুন্দরভাবে কি করব, আমরা সুন্দরভাবে আরেকবার রিভিশন দেবো যে তোমার কি তো অস্থি এবং তরুণস্থির মধ্যে পার্থক্য, এটা তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে বলছে যে অবস্থান, অর্থাৎ তরুণস্থি কোথায় থাকতে পারে, অস্থির সংযোগস্থলে পশুকায় থাকতে পারে, এবং তোমার কি শেষ প্রান্তে নাসিকা, তারপর সে কর্ণছিদ্র এবং ষড়যন্ত্রে থাকতে পারে। তাহলে এগুলো সুন্দরভাবে মুখস্থ করে নিবা। তারপর অপর দিকে অস্থি মানব কঙ্কালে অধিকাংশ অস্থি নিয়ে গঠিত। তোমার এখানে বলছে তরুণস্থি তোমার অকঠিন নামনীয় এবং স্থিতিস্থাপক, তাহলে কি এবং তন্তুকোষ নিয়ে গঠিত হতে পারে। অপর দিকে তোমার অস্থি কঠিন হতে পারে, সেটা অনামনীয় হতে পারে এবং অস্থিতিস্থাপক হতে পারে, সেটা হচ্ছে অস্থিকোষ নিয়ে গঠিত হতে পারে। এটা আমরা দাগে নেব। তারপর বলছে তোমার অস্থিমজ্জা, অর্থাৎ তোমার কি তরুণস্থিতে কোনো ধরনের অস্থিমজ্জা থাকে না, অপরদিকে তোমার কি অস্থিতে অস্থিমজ্জা বিদ্যমান থাকতে পারে। এটা হচ্ছে তোমার তরুণস্থি হচ্ছে তোমার কি স্থিতিস্থাপক, আর তোমার কি অস্থি হচ্ছে কি অস্থিতিস্থাপক। আমরা মুখস্থ করে নেব। তারপর আমাদের 5 নম্বর পয়েন্টে চলে আসি যে তরুণাস্থি ম্যাট্রিক্সে কোনটি নামক জৈব পদার্থ থাকে, তাহলে কোথায় থাকতে পারে, ম্যাট্রিক্সে কোনটি নামক জৈব পদার্থ থাকতে পারে। আর অপরদিকে তোমার অস্থি ম্যাট্রিক্সের জৈব পদার্থের মধ্যে কোলাজেন তন্তু, মিউকোসা পলিস্যাকারাইড এবং অজৈব পদার্থের মধ্যে ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম কার্বনেট বিদ্যমান থাকতে পারে, ঠিক আছে না। তো আমরা এগুলো করবো সুন্দরভাবে আমরা কি মুখস্থ করে নেব। তারপর হচ্ছে কথা হচ্ছে তোমার কি তরুণাস্থি হচ্ছে তোমার কি গোলাকার হতে পারে অথবা কি হতে পারে ডিম্বাকার হতে পারে। এটা হচ্ছে কি গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে। এটা কি হতে পারে বা কোনটা হতে পারে, তরুণাস্থি বা কোমলাস্থি হতে পারে। অপরদিকে অস্থি তোমার কি
তোমার হচ্ছে কি মাকড়সা জালের মতো হতে পারে। তো এই যে এই পয়েন্টটা তোমার ইম্পর্টেন্ট, কোন পয়েন্টটা ইম্পর্টেন্ট, এই তোমার হচ্ছে কি এই 5 নম্বর 6 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট, যে তোমার হচ্ছে কি এই তরুণস্থি তোমার হচ্ছে গোলাকার বা ডিম্বাকার হতে পারে, অপরদিকে তোমার হচ্ছে অস্থি তোমার মাকড়সা জালের মতো হতে পারে। তারপর হচ্ছে তোমার হচ্ছে তারপর আমরা কি আরেকটা পয়েন্ট আমরা সুন্দরভাবে মুখস্থ করে নিব, এটাও ইম্পর্টেন্ট, যে তোমার হচ্ছে কি আবরণ হচ্ছে কি পেরি, অর্থাৎ দেখো পেরি কোর্ডিয়ামে আবরণে আবৃত। তাহলে কোনটা পেরি কোর্ডিয়ামে আবৃত, তরুণস্থি হচ্ছে কি পেরি কোর্ডিয়ামে আবৃত, অপরদিকে তোমার হচ্ছে কি তাহলে অস্থি পেরিওস্টেমে আবৃত থাকতে পারে, এটা আমরা মুখস্থ করব। তারপর এখানে বলছে তোমার হ্যাবার্জিয়ান তন্ত্র থাকে না, কোথায় থাকে না, তোমার হচ্ছে কি তরুণস্থিতে থাকতে পারে না, আর অস্থিতে তোমার হচ্ছে কি হ্যাবার্জিয়ান তন্ত্র থাকতে পারে। আমরা কাজগুলো সুন্দরভাবে আমরা কি করব, জাস্ট গো ফর রিডিং, আমরা রিডিং পড়ে নেব। যেখানে বলছে অস্থির তরুণস্থির কাজ কি, আকৃতি এবং ঋজুতা দান করা, অস্থি গঠন করতে সাহায্য করে থাকে এবং অস্থির সংযোগ অংশকে দৃঢ় ও স্থিতিস্থাপক করার সহায়তা দান করে থাকে। অপরদিকে তোমার হচ্ছে কি অস্থি তোমার হচ্ছে কি দেহের কাঠামো গঠন করতে সাহায্য করে থাকে, নির্দিষ্ট আকৃতি প্রদান করে থাকে, ভার বহন এবং দেহযন্ত্র সুরক্ষা এবং তোমার রক্তকণ উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তার জাস্ট এটা পার্টটা তোমার রিডিং দিলে তোমার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এতটুকুই আমরা সুন্দরভাবে পড়লাম, এতটুকু সুন্দরভাবে আমরা কি পড়লাম, এতটুকু সুন্দরভাবে পড়ে আমরা কি করব, আমরা সুন্দরভাবে কি করব, হাইলাইটার দিয়ে আমরা কি করব, আন্ডারলাইন করে নিব। এটা তোমার এগুলো তোমার থেকে আসলে তোমার কি অনেক অনেক ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমরা কি করব, সুন্দরভাবে আমরা আন্ডারলাইন করে নেব, ঠিক আছে। অর্থাৎ এগুলো আসলে তোমার কি আসলে তোমার কি অনেক অনেক ইম্পর্টেন্ট। তো ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি করবা, আন্ডারলাইন করে নিবা, বইটা দেখায় নিবা, তোমার নেক্সটে যখন তোমার রিভিশন দিবা তখন তোমার কি তাড়াতাড়ি রিভিশন হয়ে যাবে। তো এই পয়েন্টগুলো সুন্দরভাবে আমরা কি করবো, হাইলাইটার দিয়ে আমরা সুন্দরভাবে দেখাই নিব। তারপর ব্যবহারিক এখানে অংশ দেওয়া আছে, ব্যবহারিক অংশ আমি লাস্ট ক্লাসে ওয়ান শর্ট ক্লাসে দেখাই দিব যে কোনগুলো ইম্পর্টেন্ট নয়। তারপর আমরা তোমার কি আমরা নেক্সট পার্টে আমরা চলে আসি। নেক্সট পার্ট এখানে তোমার কি দেওয়া আছে, নেক্সট পার্ট মেবি আর তোমার হচ্ছে কি মানে পেশি সম্পর্কে আলোচনা করা হয়েছে অধ্যায়ে, ঠিক আছে না, এই যে তোমার পেশি বা টিস্যু কাজ এবং গঠন। তাহলে ওই পার্টটা থেকে আমরা এতটুকু সম্পর্কে জানলাম, যে অস্থির তোমার হচ্ছে কি গঠন সম্পর্কে জানলাম, অস্থির বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, অস্থির প্রকারভেদ সম্পর্কে জানলাম, ঠিক আছে। তো অতটুকুই সুন্দরভাবে আমরা পড়লে তোমার কি ওই অস্থি এবং তরুণস্থি থেকে অতটুকু পড়লে আমরা কি করব, আমরা মানে তোমার কি সিকিউ বা এমসিকিউর জন্য প্রিপারেশন আমরা ফুলফিল নিতে পারবো এবং মেইন এক্সামে তোমরা কি কোপাই দিতে পারবা। তো আমরা 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 এখন কি নেক্সট আমরা কি টপিকে চলে আসি, যে পেশি টিস্যু, ঠিক আছে না, অর্থাৎ পেশি টিস্যু আমরা শুরু করব। পেশি টিস্যু তোমার প্রকারভেদ সুন্দরভাবে দেখলে হয়ে যাবে। তাহলে এখানে চলে আসি যে টিস্যু সংকোচন পোষণের মাধ্যমে প্রাণীদের বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটায় তাকে পেশি টিস্যু বলা থাকে। তাহলে এই পয়েন্টটা তোমার কি সিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তোমার সিকিউতে এই পয়েন্টটা তোমার কি চলে আসবে, সিকিউতে তোমার কি আসবে, সিকিউতে এই পয়েন্টটা তোমার চলে আসবে, যে বলে দিবে এখানে তোমার যে তোমার কি টিস্যু পেশি টিস্যু কাকে বলে, অর্থাৎ যে টিস্যু সংকোচন প্রসারণের মাধ্যমে প্রাণীদের বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটায় তাকে বলা হয় পেশি টিস্যু। যেটা তোমার ওভারঅল তোমার কি এমসিকিউ, অর্থাৎ তোমার কি এই যে সিকিউ পার্টের জন্য তোমার কি ইম্পর্টেন্ট, ঠিক আছে। অর্থাৎ সিকিউ পার্টের জন্য তোমার কি ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমরা কি বলবো, সুন্দরভাবে আমরা এই পার্টটা তোমার কি এখান থেকে আমরা কি পড়ে নিব, ঠিক আছে। অর্থাৎ পেশি টিস্যু কাকে বলে এখান থেকে আমরা সুন্দরভাবে আমরা কি মুখস্থ করে নেব। এখানে বলছে কিছু ব্যতিক্রম ছাড়া ভ্রূণীয় মেসোডার্ম থেকে পেশি টিস্যু উৎপাদন হয়। তাহলে কোথা থেকে উৎপাদন হতে পারে, মেসোডার্ম থেকে উৎপন্ন হতে পারে। ভ্রূণীয় স্তর হচ্ছে তিনটা, ঠিক আছে না, একটা হচ্ছে কি একটোডার্ম, একটা মেসোডার্ম, একটা হচ্ছে কি এন্ডোডার্ম। একটোডার্ম হচ্ছে তোমার ভেতরের স্তর, মেসোডার্ম হচ্ছে মাঝের স্তর এবং এন্ডোডার্ম হচ্ছে তোমার কি সরি ভুল বললাম, যে তোমার একটোডার্ম হচ্ছে বাইরের স্তর, মেসোডার্ম হচ্ছে মাঝখানের স্তর এবং এন্ডোডার্ম হচ্ছে কি ভেতরের স্তর। আর সেখানে তোমার পেশি টিস্যু উৎপাদন হয় কোন তোমার কি ভ্রূণীয় কোন স্তর থেকে, মেসোডার্ম থেকে উৎপন্ন হতে পারে। তো এটা তোমার কি এমনিতে তোমার কি ইম্পর্টেন্ট, ঠিক আছে না, স্টার চিহ্ন দিয়ে দিলাম। এখানে বলছে পেশি টিস্যুর এককে পেশিকোষ বা পেশিতন্ত্র বলা হয়। তাহলে এখান থেকে এতটুকু মুখস্থ করবা যে পেশি টিস্যু কাকে বলে, সিকিউতে বা শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে রিটিনে। তারপর এখানে বলছে ভ্রূণীয় মেসোডার্ম থেকে পেশি টিস্যু উৎপাদন হয়। তাহলে এমসিকিউতে যদি আসে এখান থেকে এই পার্টটা থেকে যদি আসে তাহলে এভাবেই আসতে পারে যে তোমার সেই ভ্রূণীয় মেসোডার্ম থেকে কি তো উৎপাদন হয়, পেশি টিস্যু উৎপন্ন হয়, অথবা ভ্রূণীয় কোন তোমার স্তর থেকে পেশি টিস্যু উৎপন্ন হতে পারে, মেসোডার্ম থেকে পেশি টিস্যু উৎপন্ন হতে পারে। তো তারপর আমরা কি করব, আমরা সুন্দরভাবে কি করব, পেশি টিস্যু সাধারণত বৈশিষ্ট্য দেখব। যেখানে বলছে পেশি টিস্যুর কোষগুলো লম্বা তন্তুর মতো হয়, এগুলোকে পেশিতন্তু বলা হয়। তো এর জাস্ট খালি আমরা এটা আন্ডারলাইন করে নেব যে পেশি কোষকে বলা হয় মায়োসাইট বলে, এবং বা মায়োব্লাস্ট নামক আদি কোষ থেকে রূপান্তরের মাধ্যমে উৎপাদন হয়। তাহলে এখান থেকে এতটুকু মুখস্থ করবা যে মায়োসাইট বলা হয়, যা মায়োব্লাস্ট থেকে উৎপাদন হতে পারে। তাহলে এই দুটো পয়েন্ট আমরা মুখস্থ করব। নেক্সট আমরা কি পয়েন্টে চলে যাই, যে প্রত্যেক কোষ সার্কোলেমা নামক ঝিল্লিতে আবৃত। তাহলে প্রত্যেক কোষ কোন তোমার ঝিল্লিতে আবৃত হতে পারে, সার্কোলেমা ঝিল্লিতে আবৃত থাকতে পারে, এটা ইম্পর্টেন্ট। তারপর এর ভিতরে সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলা হয়। তাহলে এই 3 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট, কোশ্চেন আসতে পারে যে তোমার প্রত্যেক কোষের নামও কি নামক ঝিল্লিতে আবৃত থাকতে পারে, সার্কোলেমা তোমার কি ঝিল্লিতে আবৃত থাকতে পারে, এবং সাইটোপ্লাজমকে বলা হয় সাইকোপ্লাজম। শেষ। তারপর 4 নম্বর পয়েন্টে চলে আসি, যে কোষগুলো এক বা একাধিক সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত। তাহলে কোষগুলো কি তোমার
কি নিউক্লিয়াস যুক্ত না নিউক্লিয়াস বিহীন, অর্থাৎ এখানে সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত হতে পারে। তারপর 5 নম্বরে চলে আসি যে তোমার হচ্ছে পেশি কোষের সার্কোপ্লাজমে ফাইব্রিল নামক অসংখ্য ক্ষুদ্র উপতন্তু দৈর্ঘ্য বরাবর সমান্তরালে বিন্যস্ত থাকতে পারে। তাহলে এখানে কি থাকতে পারে, মায়োফাইব্রিল হিসেবে বিন্যস্ত থাকতে পারে। তো এটাও ইম্পর্টেন্ট, এটাও সুন্দরভাবে আমরা কি করবো, এটা সুন্দরভাবে আমরা কি করবো, দাগাই নেব। তারপর 6 নম্বর পয়েন্টে চলে আসো যে তোমার হচ্ছে কি মায়োফাইব্রিলগুলো একটিন মায়োসিন নামক দু ধরনের সংকোচন প্রোটিন দিয়ে নির্মিত। তাহলে তোমার মেডিকেলে তোমার ভর্তি পরীক্ষা 22-23 চলে আসছিল যে তোমার মায়োফাইব্রিলগুলো তোমার কোন দু ধরনের প্রোটিন নিয়ে গঠিত, একটা হচ্ছে মায়োসিন, একটা হচ্ছে একটিন, একটা হচ্ছে মায়োসিন প্রোটিন নিয়ে গঠিত হতে পারে। এবং এখানে বলছে যে তোমার এগুলো একত্রে সার্কোমিয়া বলা হয় এবং পেশিতন্তুর কার্যকরী হিসেবে গণ্য করা হয়। জাস্ট এখান থেকে এতটুকু মনে রাখবা যে মায়োফাইব্রিলগুলো তোমার কি কোন পেশি নির্মিত, একটিন এবং মায়োসিন নির্মিত হতে পারে। এখান থেকে এতটুকু মুখস্থ করলে তোমার কভার হয়ে যাবে। 7 নম্বর পয়েন্টে চলে আসি যে এখানে বলছে যে পেশি তন্তুগুলো স্থিতিস্থাপক, সংকোচন প্রসারণ ক্ষমতা সম্পূর্ণ, একটিন এবং মায়োসিনের মধ্যে আন্তঃক্রিয়া ও অস্থায়ী সংযুক্ত বিযুক্তির ফলে সংকোচন প্রসারণ ঘটে থাকে। জাস্ট রিডিং। 9 নম্বর চলে আসি যে কিছু ব্যতিক্রম ছাড়াও ভ্রূণীয় মেসোডার্ম থেকে পেশি উৎপত্তি হয়। তাহলে কোন স্তর থেকে পেশি উৎপত্তি হতে পারে, ভ্রূণীয় মেসোডার্ম থেকে পেশি টিস্যু উৎপন্ন হতে পারে। চোখের পিউপিল, সংকোচন প্রসারণ পেশি, স্তন গ্রন্থি, ঘাম গ্রন্থি অবস্থিত কিছু পেশি এক্টোডার্ম থেকে উৎপাদন হয়। তাহলে কোন কোন পেশিগুলো এক্টোডার্ম থেকে উৎপাদন হতে পারে আমরা মুখস্থ করব যে চোখের পিউপিল এটা এক্টোডার্ম থেকে উৎপাদন হয়। সংকোচন প্রসারণশীল তোমার থেকে পেশি এটা কোথা থেকে উৎপাদন হতে পারে, এক্টোডার্ম থেকে উৎপাদন হতে পারে। একটো মানে বাইরের দিক, মেসো মানে মাঝের দিক এবং এন্ডোডার্ম হচ্ছে কি ভিতরের দিক। তারপর স্তন গ্রন্থি হতে পারে এবং ঘাম গ্রন্থি তোমার কি মেসোডার্ম অর্থাৎ এক্টোডার্ম থেকে উৎপন্ন হতে পারে। এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করবো। 10 নম্বর পয়েন্টে চলে আসি যে পেশি টিস্যু প্রায় 75% পানি, অবশিষ্ট অংশ বিভিন্ন ধরনের কঠিন পদার্থ থাকতে পারে। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে পেশি টিস্যুতে কত পরিমাণ পানি থাকতে পারে, অর্থাৎ 75.5%, 75% পানি থাকতে পারে। তো এখান থেকে আমরা কি করবো, এতটুকু মুখস্থ করবো। আবার আমরা সুন্দরভাবে তোমার কি এই পেশি টিস্যু বৈশিষ্ট্যটা তোমার সুন্দরভাবে আমরা সিকিউ পার্টের জন্য ইম্পর্টেন্ট। সিকিউতে আমরা কি করব, সিকিউর জন্য আমরা এখানে লিখে দিলাম না, তো এটাও তোমার কি সিকিউ পার্টের জন্য বৈশিষ্ট্যের জন্য ইম্পর্টেন্ট যে তোমার এখানে তোমার কি সিকিউর জন্য বেসিক্যালি অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে না, অর্থাৎ ইম্পর্টেন্ট পার্ট তোমার সিকিউতে তোমার হচ্ছে চলে আসতে পারে। তো সুন্দরভাবে কি করবা, এটা সুন্দরভাবে মুখস্থ করবা। তো আমরা এখন সুন্দরভাবে কি করব, মুখস্থ করে নেবো। যে এখানে বলছে, এখানে কি বলছে দেখো, তো এখানে বলছে যে তোমার কি মানে তোমার এই পেশিগুলো কি নিয়ে নির্মিত হতে পারে, পেশিগুলো তোমার কি মায়োসাইট এবং মায়োব্লাস্ট নামক কোষ দিয়ে গঠিত। তোমার কি প্রত্যেক কোষে সার্কোলেমা নামক ধরনের ঝিল্লি থাকতে পারে, সাইটোপ্লাজম অবস্থান করে বিধায় একে বলা হয় সার্কোপ্লাজম। নেক্সট পয়েন্টে বলছে এরা সুনিউক্লিয়াস যুক্ত হতে পারে এবং মায়োফাইব্রিল নিয়ে অসংখ্য তোমার কি শাখা যুক্ত হতে পারে এবং অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন নিয়ে গঠিত। তাহলে এই কয়টা পয়েন্ট মুখস্থ করলে হয়ে যাবে। এবং লাস্টে থেকে 9 নম্বর পয়েন্টটা মুখস্থ করবা যে তোমার কিছু ব্যতিক্রম ছাড়া ভ্রূণীয় মেসোডার্ম থেকে পেশি টিস্যু উৎপাদন হয়, কিন্তু একটু টাইমের তোমার উদাহরণগুলো হতে পারে তোমার কোন কোন হতে পারে চোখের পিপিল হতে পারে, তারপর কি পেশি সংকোচন প্রসারণ তোমার পেশি হতে পারে, স্তন গ্রন্থি হতে পারে, ধর্মগ্রন্থিও হতে পারে। এবং সেখান থেকে সেটা কোথা উৎপাদন হয়, এক্টোডার্ম থেকে উৎপাদন হতে পারে। এবং কত শতাংশ পানি থাকতে পারে, 75% পানি থাকতে পারে। এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। এটা এক ধরনের কি পেশি তন্তু, যেখানে কি কি থাকতে পারে দেখো, যেখানে তোমার কি যেখানে তোমার কি দেওয়া আছে, সার্কোলেমা আছে, সার্কোপ্লাজম আছে, মায়োফাইব্রিল আসতে পারে। তো এটা আমরা সুন্দরভাবে কি যখন আমি সুন্দরভাবে বোর্ডে ধরায় পড়াই দেবো তখন আবার সুন্দরভাবে আমরা কি সুন্দরভাবে বুঝাই দেবো। আগে আমরা কি তোমার অধ্যায়টা সুন্দরভাবে আমরা এই মার্কিং করে যাই। তারপর এখানে বলছে পেশি সাধারণত ধর্ম কতগুলো দেওয়া আছে, পেশি সাধারণত ধর্ম থেকে সিকিউ হোক, এমসিকিউ হোক, শর্ট কোশ্চেন হোক, জাস্ট হেডলাইনগুলো মুখস্থ করলেই হয়ে যাবে। তোমার বাকিগুলো তোমার নর্মালভাবে আসে না। প্রথমটা হচ্ছে কি স্থিতিস্থাপকতা, অর্থাৎ তোমার পেশি সাধারণত ধর্মের মধ্যে অন্যতম হচ্ছে কি স্থিতিস্থাপকতা। পেশিতে বল প্রয়োগ করলে তা বেড়ে যায় এবং বল সরিয়ে নিলে পুনরায় ফিরে আসে, কি বলা স্থিতিস্থাপকতা বলে থাকে। তারপরে হচ্ছে 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি উত্তেজিত অবস্থা, ঠিক আছে না, উপযুক্ত উদ্দীপনা বেশি উত্তেজিত হয় এবং উত্তেজনা সারা দেয়, পড়বা না, হেডলাইনটা মুখস্থ করবা। 3 নম্বর হচ্ছে কি পেশি টান, অর্থাৎ বিশ্রামরত অবস্থায় কঙ্কাল পেশি কিছুটা টান বা সংকুচিত অবস্থায় থাকে, একে পেশির স্নায়ুতন্ত্র দ্বারা নিহিত হয়। তারপর তোমার 4 নম্বর পয়েন্টে দেওয়া আছে অবসান দেওয়া আছে। অবসানটা কি বলছে, একটি পেশিকে বারবার বরাবর উদ্দীপ্ত করলে তার সংকোচন ক্ষমতা ক্রমশ হ্রাস পেতে থাকে এবং একসময় তা সঠিকভাবে লোপ পায়, পড়বা না, জাস্ট হেডলাইনটা মুখস্থ করলে হয়ে যাবে। পারিবাহিকতা, অর্থাৎ তোমার কি কন্ডাক্টিভিটি হতে পারে, পেশির একটি তোমার স্থানে উদ্দীপনা প্রয়োগ করলে তা সম্পূর্ণ পেশিতে
থাকে এবং আশেপাশে পেশিতে ছড়িয়ে যেতে পারে। তো 5 নম্বর পয়েন্ট আমরা কি করবো, মুখস্থ করে নিব। 6 নম্বরটা চলে আসি যে নিংসরণকাল, তোমার কি নিংসরণকাল হতে পারে। 6 নম্বর পয়েন্টটা কি হতে পারে, নিংসরণকাল হতে পারে পেশিতে একবার উদ্দীপনা প্রয়োগে অব্যাহতই পরে যে সামান্য সময়ের জন্য পেশি দ্বিতীয় উদ্দীপনা সাড়া দেয় না তাকে নিংসরণকাল বলে। যে পেশির নিংসন যত ছোট সেই পেশি তত ক্লান্তি হয়ে পড়ে। তাহলে এই পয়েন্ট অফ ভিউ থেকে এতটুকু মুখস্থ করবা যে পেশি নিংসনকাল যত ছোট সে পেশি তাড়াতাড়ি তোমার ক্লান্ত হতে পারে। তো এখান থেকে হেডলাইনগুলো আমরা কি এতটুকু মুখস্থ করব যে তোমার স্থিতিস্থাপক উত্তেজনা, পেশি টান, অবসান, পারিবাহিকতা এবং তোমার কি সারকার ইত্যাদি প্রদর্শন করতে পারে। তো এইখান থেকে আমরা হেডলাইনগুলো সুন্দরভাবে আমরা কি করব, এখান থেকে আমরা সুন্দরভাবে হেডলাইনগুলো সুন্দরভাবে মুখস্থ করলে তোমার কি হয়ে যাবে। তো এই পার্টটা থেকে আমরা সুন্দরভাবে কি করব, হেডলাইনটা মুখস্থ করে নেব। আমি লিখে দিচ্ছি সুন্দরভাবে, তোমরাও সুন্দরভাবে কি করবা, সুন্দরভাবে নোট ডাউন করে নিবা বই। ঠিক আছে, তারপর আমরা পেশির কাজে চলে আসলাম যে পেশির কাজ এখানে কি দেওয়া আছে, যে এখান থেকে হেডলাইন মুখস্থ করবা। এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, এটা সিকিউর জন্য হোক বা এমসিকিউর জন্য হোক এটা ইম্পর্টেন্ট, যে এমসিকিউর জন্য হোক বা সিকিউর জন্য হোক ইম্পর্টেন্ট টপিক। ইম্পর্টেন্ট একটা তোমার কি টপিক। তো আমরা জাস্ট খালি কি করবো, আমরা জাস্ট খালি তোমার হেডলাইনগুলো জানবো যে পেশির কাজকে কি হতে পারে, দেহের আকৃতি প্রদান করতে পারে। পয়েন্ট নাম্বার 1, কঙ্কাল সংলগ্ন থেকে পেশির দেহের আকৃতি প্রদান করে থাকে। 2 নম্বর হচ্ছে কি অভ্যন্তরীণ গঠন তৈরি এবং সুরক্ষা রক্ষা করে থাকে। 2 নম্বর পয়েন্ট আমরা সুন্দরভাবে মুখস্থ করবো যে ভিসেরাল পেশি সিলোমিক প্রাচীর তৈরি এবং দেহের অভ্যন্তরীণ আলোকে রক্ষা করে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি রক্ত সঞ্চালনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে, অর্থাৎ হৃদপেশি রক্ত সঞ্চালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 4 নম্বর হচ্ছে কি সঞ্চালন নিয়ন্ত্রণ, অর্থাৎ পেশি সংকোচন প্রসারণের ফলে বিভিন্ন অঙ্গের সুষ্ঠু সঞ্চালন ঘটে। 5 নম্বর হচ্ছে কি শারীরবৃত্তীয় কাজের তোমার কি সহায়তা, অর্থাৎ শারীরবৃত্তীয় কাজের সহায়তার ক্ষেত্রে তোমার হবে পেশি টিস্যু সংশ্লিষ্ট অঙ্গের সংকোচন প্রসারণ ঘটে, পরিপাক রেচন এবং কৃপোজনন এদের শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে কি কি করতে পারে, পরিপাক করতে পারে, সেখানে রেচন হতে পারে এবং সেখানে কি প্রজনন প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। তারপর আমরা চললাম কি 6 নম্বর চললাম যে দেহভঙ্গি নিয়ন্ত্রণ হতে পারে। দেহভঙ্গি থেকে এতটুকু তোমার হেডলাইনগুলো মুছতে করবা, এগুলো এভাবে কোনো কোশ্চেন আসে না। যে কঙ্কাল পেশির দৈর্ঘ্য কত সংকোচন ও পেশি টান বজায় রেখে দৃশ্যভঙ্গি নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে যেখানে তোমার কি মানে তোমার কি এখানে তোমার হেডলাইনগুলো হচ্ছে অন্যতম হচ্ছে কি পেশির কাজের হেডলাইন, অন্যতম হচ্ছে তোমার কি দেহের আকৃতি প্রদান করা, অভ্যন্তরীণ তোমার কি গঠন তৈরি ও সুরক্ষা প্রদান করা, রক্ত সঞ্চালন হতে পারে, সঞ্চালন নিয়ন্ত্রণ হতে পারে, শারীরবৃত্তিক কাজে তোমার সহায়তা হতে পারে এবং তোমার কি 6 নম্বরটা হচ্ছে কি উভয় তোমার কি দেহভঙ্গ নিয়ন্ত্রণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আমরা তোমার কি টিস্যুর তোমার বস্তু সম্পর্কে জানলাম, টিস্যুর তোমার কাজ সম্পর্কে জানলাম এবং তোমার কি টিস্যুর শ্রেণীবিভাগ তোমার কি টিস্যুর শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা কি সুন্দরভাবে ঘোরার ইচ্ছা আছে। তো আমরা কি পেশি টিস্যুর প্রকারভেদে চলে আসি যে অবস্থান এবং ঘটনা ও কাজের ভিত্তিতে পেশি টিস্যুকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, একটা হচ্ছে তোমার একটা অবস্থান পেশি 3 ভাগে ভাগ করা যায়, যে একটা অবস্থান অনুযায়ী, গঠন অনুযায়ী এবং কাজ অনুযায়ী। অবস্থান অনুযায়ী তোমার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কঙ্কাল পেশি যা স্কেলেটন মাসল বলা হয়, একটা অন্তন যন্ত্রীয় পেশি যাকে বলা হয় ভিসকেরাস, আর একটা হৃদপেশি বা তোমার কার্ডিয়াক মাসল বলা হয়। তারপর অবস্থান অনুযায়ী 2 ভাগ হতে পারে, একটা চিহ্নিত বা রৈখিক পেশি হতে পারে, একটা মসৃণ বা তোমার কি তোমার অরৈখিক পেশি তালিকা হতে পারে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এতটুকু তোমার কি নাটক করলে তোমার হয়ে যাবে। তারপর আমরা কি কাজ অনুযায়ী চলে আসলাম যে তোমার ঐচ্ছিক পেশি হতে পারে এবং অনিচ্ছিক পেশি হতে পারে। কাজ অনুযায়ী তোমার ঐচ্ছিক পেশি এটা হতে পারে, অনিচ্ছিক পেশি তোমার কি হতে পারে, হতে পারে। তো এই পার্টটা থেকে আমরা কি করব, সুন্দরভাবে মুখস্থ করব। নেক্সট আমরা পার্ট থেকে আমরা মসৃণ তোমার অমসৃণ, তারপর তোমার কি কার্ডিও পেশি ইত্যাদি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো সুন্দরভাবে নেক্সট তোমার কি ক্লাস করার জন্য তোমাদের প্রত্যেককে স্বাগতম এবং তোমার এতক্ষণ তোমার আমাদের এই পেজে অনলাইন প্ল্যাটফর্মে সময় দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমার কি চেষ্টা করতে থাকো, পরিশ্রম করতে থাকো, অবশ্যই আমরা কি অনেক ভালো একটা রেজাল্ট আমরা নিয়ে আসতে পারবো এবং তোমার কি অনেক ভালো একটা জায়গায় চান্স নিতে পারবো। তো সুন্দরভাবে তোমাদের পক্ষে এতটুকুই রিকোয়েস্ট থাকবে, ভাইয়ের সঙ্গে যদি সুন্দরভাবে বইটা দাগায় নিবা, যতটুকু দাগায় নেওয়া ইম্পর্টেন্ট ততটুকু দাগায় নিলে তোমার হয়ে যাবে। আমি যতটুকু দাগায় দেওয়ার জন্য প্রযোজ্য, এমসিকিউ হোক, সিকিউ হোক, অবশ্যই শর্ট কোশ্চেন হোক এবং তোমার কি এডমিশনের ক্ষেত্রে হোক, যতটুকু দেখা দিচ্ছি ততটুকু দ্যাট উইল বি মোর দেন এনাফ। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে ক্লাসটা
করে নিবা। কোনো সমস্যা থাকলে আমাদের তোমার হচ্ছে কি এই ইউটিউব চ্যানেলে তোমরা কমেন্টে বলে দিবা যে ভাই এই টপিকের সমস্যা, আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো তোমাদের সমস্যা সলভ করে দেওয়ার জন্য। এবং যদি ইউটিউবে যদি দিতে মন না চায় তাহলে আমাদের পেজ দেওয়া আছে, তো পেজে সুন্দরভাবে কি করবা প্রবলেমটা জানাবা, ঠিক আছে? তো তোমার 24 ঘন্টার মধ্যে আমি তোমার পেজে তোমার সলিউশন আমি কি করব দিয়ে দেব। তো সুন্দরভাবে পড়াশোনা করো, ঠিক আছে না? দেখা হবে বিজয়। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।